উনি একটা দল তৈরি করলেন এনসিপি, যেটার উনি কি বলবো ছদ্মপিতা। উনি মনে করে যারা বিদেশে পড়ালেখা করেছে তারাই শুধু শিক্ষিত, নিজে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, নিজে আইনকে মোচড়ায় ভাঙে আর অন্যদেরকে উনি আইন শিখায়। উনি সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। উনি ওনার বক্তৃতার মধ্যে বলেছেন এদেরকে প্রতিহত করতে হবে, তোমাদের শরীরে তেজ নাই। কোন জনগণ ওনাকে গিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না? মিস ইউজ অফ পাওয়ার বলে একটা শব্দ আছে, এইটার উদাহরণ চূড়ান্ত ভাবে তিনি দেখিয়েছেন। ওনার সাথে কাজ করা লোকজনকে উনি নিয়োগ দিয়েছিলেন, ওনার আত্মীয় স্বজন নিয়োগ দিয়েছিলেন। নিজে বলেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু ওইখানে তো তার ভাতিজাকে চাকরি দিয়েছেন, ইউনুস সেন্টারের লোকজনকে চাকরি দিয়েছেন, মোহিত সাহেবদের আত্মীয়কে চাকরি দিয়েছেন। কেন? হ্যাঁ, কেন চাকরি দিয়েছেন মোহিত সাহেবের আত্মীয়কে? কারণ তার লোক, নিজের লোক। উনি নিজের লোক দিয়ে দেশ চালিয়েছেন, দেশের লোক দিয়ে দেশ চালান নাই। উনি দেশের ভালো মন্দ বিবেচনা করেন না, উনি বিবেচনা করেছেন নিজের ভালো মন্দ। উনি এগুলো যে শুধু জানান নাই তাই না, প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশ জারি করিয়েছেন, আদেশ জারি করিয়েছেন নিজের ইচ্ছা মতো, এবং সেইগুলিকে তিনি এক্সিকিউট করানোর চেষ্টা করেছেন। এবং এইভাবে তিনি মূলত আইন থেকে শুরু করে বাংলাদেশের সবকিছুকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছেন। মিস ইউজ অফ পাওয়ার বলে একটা শব্দ আছে, এইটার উদাহরণ চূড়ান্ত ভাবে তিনি দেখিয়েছেন। অ্যাবিউজ এন্ড মিস ইউজ অফ পাওয়ার দুইটাই তিনি করেছেন। এবং তিনি তার পছন্দ অনুযায়ী আইনের বিধিবিধান কে উপেক্ষা করার জন্য প্রেসিডেন্টকে দিয়ে নতুন ভাবে আদেশ জারি করিয়েছেন। যেমন খুশি তেমন সাজর মতো, তিনি যেমন খুশি তেমন লেখো, এইভাবে করেছেন। দেখেন, প্রেসিডেন্টকে যে রিপোর্টটা দেওয়ার কথা, এটা তো তার দেওয়ার কথা না। উনি তার অফিসকে বলবেন, অফিস একটা রিপোর্ট প্রিপেয়ার করে পাঠাবে। যদি উনি সেটা দিতে নাও চান, নিয়ম রক্ষার তাগিদে ওনার এটা করা উচিত ছিল, কারণ উনি একটা ব্যাড প্রেসিডেন্স, ব্যাড এক্সাম্পল সেট করছেন। উনি একটা খারাপ এক্সাম্পল সেট করে গিয়েছেন যে চাইলে পরে এইভাবে প্রেসিডেন্টকে উপেক্ষা করা যায়। মুখে তারা কি বলেছেন আপনি চিন্তা করে দেখেন। আলী রিয়াজ যখন সংস্কার কমিশন বানিয়েছে, এই আলী রিয়াজ কমিশনে উনি হচ্ছেন চিফ, তাহলে এখানে যা যা বলা হয়েছে ওনারও দায়িত্ব আছে। ওইখানে ওনারা বলেছেন প্রেসিডেন্টের এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে আচরণ, সেটাকে ব্যালেন্সে আনতে হবে। কি করতে হবে? প্রেসিডেন্টকে আরো বেশি ক্ষমতায়ন করতে হবে। আর নিজে যখন প্রধান উপদেষ্টা, তখন উনি প্রেসিডেন্টকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছেন। সাচ আ ডাইকোটমাস নেচার, দ্বৈত মানসিকতা এবং দ্বৈত আচরণ। আপনি সকালবেলা ডক্টর জেকিল আর রাত্রেবেলা মিস্টার হাইড, এটা হতে পারেন। আপনি ব্যক্তিগত আচরণ হতে পারেন, যেমন সমকামীদের অধিকার, গে রাইটস, এইসব নিয়ে ওনার একটা জায়গা আছে, ওইটা উনি থাকেন, না করি না। উনি বিভিন্ন দেশে যান, ওইখানে গেলে উনি হয়তো তাদেরকে জড়িয়ে টড়িয়ে ধরেন। এপস্টেইন ফাইলসে তো ওনার 11 বার নাম আছে, আমার আপনার তো নাই, শেখ হাসিনারও নাই, খালেদা জিয়ারও নাই। ওনার আছে কেন? তাদের সাথে ওনার কি লেনদেন ছিল? ওখানে পরিষ্কার লেখা আছে, অন্তত একটা লেনদেন লেখা আছে, সিমসন্সে যাতে তাকে নিয়ে কথা বলে, যেটা নিয়ে একসময় আমরা খুব ভেবেছি ওরে বাবা উনি কত বিরাট, উনি সিমসন্সে গিয়েছেন। সিমসন্সে গিয়েছেন এপস্টেইনদের তদবিরে। আর এপস্টেইন কি করতো? ওনার এদের সাথে দহরম মহরম থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ব্যক্তিগত যৌনাচরণ, ব্যক্তিগত ধর্মাচরণ, সেখানে উনি আস্তিক না নাস্তিক এইসব জানার আমাদের প্রয়োজন নাই। কিন্তু উনি যখন প্রধান উপদেষ্টা, তখন উনি আমাদের রাষ্ট্র এবং সরকারের যে আইন কানুন, সেগুলির প্রতি শ্রদ্ধাশীল হবেন। যতক্ষণ পর্যন্ত উনি সেটা বদলাইতে পারেন নাই, ততক্ষণ উনি নিজে সেই আইনের অধীনে। আমার একটা আইন অপছন্দ হতে পারে, অ্যাজ লং অ্যাজ দ্যাট রুল এক্সিস্টস, আমাকে সেটা মানতে হবে। এটাই রাষ্ট্র। ওনারা রাষ্ট্র চিন্তা শিখাতে আসলেন না আলী রিয়াজরা। ওনারা কি বললেন? এই রাষ্ট্রটা তৈরি হয় নাই, তাহলে আমরা একটা রাষ্ট্র বানাবো। ওনাদের রাষ্ট্রের চেহারাটা কি? ওনাদের রাষ্ট্রের চেহারার মধ্যে পরিবারতন্ত্র নাই, কিন্তু ওনার অফিসে পরিবার আছে ডক্টর ইউনুসের। ওনার ওইখানে স্বজনপ্রীতি নাই, কিন্তু উনি ওনার ইউনুস সেন্টারটাকে প্রধান উপদেষ্টার দপ্তরে ট্রান্সফার করেছেন। ওনার সাথে জীবনে যে কোথাও কেউ সাক্ষাৎকার নিয়েছে, একটুখানি হুজুর হুজুর করেছে, তাদেরকে উনি বিভিন্ন পদে পদায়িত করেছেন। উনি ক্ষতিপূরণ দিবেন শরীফ ওসমান হাদির পরিবারকে, পরিবারের মধ্যে তার স্ত্রীকে বিবেচনায় নেন নাই, সন্তানকে বিবেচনায় নেন নাই, নিয়েছেন ভাইকে। এবং তাকে কোথায় দিয়েছেন? একটা সরকারি পদে দিয়ে দিয়েছেন, যেখানে কিনা আমাদের একজন কম্পিটেন্ট লোক দরকার, কারো ভাই বোন না। আপনি 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতেন, 20 কোটি দিতেন, 50 কোটি দিতেন, কিন্তু কূটনৈতিক নেগোসিয়েশনে বা কূটনৈতিক তৎপরতার মধ্যে আপনি এমন কাউকে দিবেন কেন যার কূটনীতির কোনো অভিজ্ঞতা নাই? আচ্ছা, আসেন উনি আরো কি কি করেছেন। আপনি ওনার প্রতিদিন একটা করে খারাপ কাজের কথা বলা যাবে। উনি যে কদিন ছিলেন, প্রতিদিন একটা করে খারাপ কাজ করেছেন উনি। ওনারা এই কমিশন করে কি বললেন? কেউ যেন মেয়াদবিহীন ভাবে ক্ষমতা থাকতে না পারে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। আর উনি গিয়ে সাক্ষাৎকার দেন, বলেন যে আমাকে তো লোকে 50 বছর চায়। এই কথাটা উনি মুখ দিয়ে বলেন কিভাবে? যে লোক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলে 10 বছরের বেশি থাকতে পারবে না,
উনি বলে জনগণ নাকি তাকে 50 বছর থাকতে বলে। তাহলে কোন জনগণ ওনাকে বলেছে 50 বছর থাকতে, আর কোন জনগণ ওনাকে গিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না? একই জনগণই তো। একই জনগণ। তো উনি কি ফেরেশতা? ওনার বেলায় জনগণের এক আইন আর অন্যদের বেলায় এক আইন। উনি করলে ফাইন, আমরা করলে আইন। এবার দেখেন, উনি মবের জনক হয়েছেন এবং উনি সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। উনি ওনার বক্তৃতার মধ্যে বলেছেন এদেরকে প্রতিহত করতে হবে। তোমাদের শরীরে তেজ নাই, তোমাদের শরীরে তেজ নাই, কোথায় সেই তেজ? কেন তেজ দিয়ে কেন কেউ কাউকে প্রতিহত করবে? আমার স্বামী হায়দার পাটোয়ারিকে ভাল লাগে না, এই জন্য আমি ওর উপর ঝাঁপিয়ে পড়বো আমার শরীরে তেজ আছে দেখে, বা ওর তেজ আছে দেখে ও ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। আমি অ্যাডভোকেট মহসিন রশিদের কাছে গিয়ে বলবো যে ভাই, স্বামী আমার সাথে অন্যায় করেছে, আপনি একটা মামলা করে দেন। নাহলে আমি পুলিশের কাছে যাব, বলবো স্বামী অন্যায় করেছে। উনি পুলিশের কাছে যেতে বলে না, উনি আইনের কাছে যেতে বলে না, কিন্তু সংস্কার কমিশনের মধ্যে বলে আইনের শাসন স্থাপন করবে। নিজে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, নিজে আইনকে মোচড়ায়, ভাঙে, আর অন্যদেরকে উনি আইন শিখায়। তো এই ডাইকোটমাস নেচার উনি কোত্থেকে রপ্ত করেছেন? ওনার একটা, আপনি খুব খুব ভালোভাবে ওনাকে প্রোফাইলিং করবেন। ওনার প্রোফাইলিং করলে আপনি দেখবেন উনি মনে করে যারা বিদেশে পড়ালেখা করেছে তারাই শুধু শিক্ষিত। বাংলাদেশে কোনো শিক্ষিত লোক পড়াশোনা করে না, বাংলাদেশের শিক্ষা কোনো শিক্ষা না। ওনার বক্তৃতার মধ্যে, ওনার কাজের মধ্যে এটা এসেছে। উনি বাংলাদেশের ডাক্তারদেরকে ডাক্তার মনে করে না। উনি বন্দরের বক্তৃতা দিতে গিয়ে বলেছে বাংলাদেশে যে ডাক্তার দেখে না লোকে, সেরকম এই ইন্ডিয়া চলে যায়, সেরকম এই বন্দর চালাতে পারে না, এই জন্য আমাদের আমেরিকার কাছে, দুবাইয়ের কাছে যেতে হবে। আপনি বেচবেন বন্দর, আপনি ডাক্তারদেরকে অপমান করছেন কেন? আর ডাক্তারদের কাছে যেতে পারে না। উনি যখন ক্ষমতায় আসলেন, এসেই প্রফেসর শামসুল আরিফিনকে উনি নিয়োগ দিলেন হচ্ছে ওনার গ্যাস্ট্রোএন্টারোলজির দেখার জন্য, ওনার গ্যাস্ট্রিক চিকিৎসা করার জন্য। কেন ভাই, তখন আপনি বিদেশ থেকে চিকিৎসক আনলেন না কেন? বাংলাদেশের চিকিৎসকটা খারাপ। উনি ওনার যে গ্রামীণ একটা হেলথ চালু করেছেন, ওইখানে কি বিদেশি ডাক্তারদেরকে দিয়ে করান? উনি কোয়াকদেরকে চাকরি দেয়। আপনাকে একটা মজার জিনিস বলি, উনি ডাক্তারদের সঙ্গে কোনো দেখা করেন নাই, কিন্তু ওনার উপদেষ্টা এবং উনি কোয়াকদের সাথে দেখা করেছেন যারা ডাক্তার না। উনি ব্যবসায়ীদের সাথে কোনো দেখা করেন নাই, কিন্তু ওনার বিনিয়োগ উপদেষ্টা বিদেশে গিয়ে এক তথাকথিত নামধারী ব্যবসায়ীর সঙ্গে দেখা করে একটা পলিটিক্যাল ডিল সাইন করে উনি এখানে এসে স্ট্যাটাস দিয়েছেন ড্রিল বেবি ড্রিল। উনি জাতিকে গ্রিল বেবি গ্রিল করছেন, আর ওনার উপদেষ্টা ওখানে গিয়ে বলে ড্রিল বেবি ড্রিল। এটা করে নাকি আমাদের এমন হবে, আমেরিকা আমাদের উপর মানে এত সন্তুষ্ট হবে, যে কোনো চুক্তিতে আমাদেরকে প্রায়োরিটাইজ করবে, আমাদেরকে গুরুত্ব দিবে। তারপরে আমেরিকা কি করলো? 50% শুল্ক চাপিয়ে দিল, এবং ওনার লোকজন গিয়ে নাকে খত দিয়ে সেই চুক্তি স্বাক্ষর করে এসে বলে জনগণকে এটা জানতে দেওয়া যাবে না, কারণ আমরা বলে এসেছি এটা জনগণ জানবে না। জনগণের পক্ষে আপনি চুক্তি করেন আর জনগণকে জানাবেন না। আবার উনি অভিযুক্ত করে যে আওয়ামী লীগ সরকার আদানির সঙ্গে না জানিয়ে চুক্তি করেছে, চাইনিজদের সাথে চুক্তি করেছে। চাইনিজরা বানিয়েছে পায়রা বন্দর, ওইটা উনি দেখতে পাঠায় পিটার হাসকে। কেন? ওইটা নাকি ওইটাও ইজারা দিবে বা কিছু একটা করবে। আরো মজার ব্যাপার, উনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি গেছে ক্লিন্টন ফাউন্ডেশনের এক ডিনারে, সেখানে গিয়ে উনি একটা স্টেজে উঠেছে, সেখানে আবার কে না বলে ওনার সাথে সাথে ওনার পিছনে স্টেজে উঠে গিয়েছে। ওনার কোনো ধারণা নাই আন্দোলন সম্পর্কে। উনি 4 জনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে 5 নম্বরকে পরিচয় করিয়ে দিয়েছে যে ইনিও আমাদের তরুণ, এসেও আন্দোলন করেছে। পরে দেখা গেল যে সে নাকি আবার ছাত্রলীগ, সে আওয়ামী লীগ। মানে ওনার কোনো ধারণা নাই, কারণ উনি তো আন্দোলনটাও ঠিক মতো করে নাই। উনি একটা পিআর ফার্মকে হায়ার করেছে, ভাড়াটিয়া, উনি ভাড়াটিয়া দিয়ে আন্দোলন করেছে টাকার জোরে। এইবার আসেন, ওনার পাশে দাঁড়িয়ে থাকে, ওনার সেলফি তোলা না তোলা, ওনার পাশে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে পিটার হাস। আমার প্রধান উপদেষ্টার পাশে পিটার হাস এভাবে দাঁড়িয়ে থাকবে কেন? আমার তো দেখলে মনে হয় যে এটা এক ধরনের ভুল। একটা বাঙালি দাঁড়াবে, একটা বাংলাদেশি দাঁড়াবে, ওনার সেলফি তোলার জন্য কে তুলবে কে তুলবে না, ওনার পাশে দাঁড়িয়ে আছেন পিটার হাস। উনি একটা দল তৈরি করলেন এনসিপি, যেটার উনি কি বলবো ছদ্মপিতা। ওই এনসিপি কে উনি নিয়ে সব জায়গায় বেড়াতে যান। উনি নারী অধিকারের কথা বলেন, কিন্তু ওনার সাথে নারীকে নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করেন না। তাসনিম জারাকে ডিম নিক্ষেপ করা হয়, উনি এক দরজা দিয়ে বের হন, তাসনিম জারাকে আরেক দরজা দিয়ে উনি বের করেছেন। কেন? আপনি নিয়ে গেছেন, আপনি এই ছেলে মেয়েদের নিরাপত্তা বিধান করবেন না। উনি বললে পরে ওনার বাসার সামনে এসে মপ করে, আর উনি তাদের উপর ঠান্ডা পানি ছিটায়, আর শিক্ষকদের উপরে গরম পানি ছিটায়। আপনি শুনতে থাকেন। এই ভদ্রলোক এটা করতে করতে এখন রাষ্ট্রপতি মুখ খুলে দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আজকে বাদে কালকে হয়তো মহামান্য থাকবেন না, পলিটিক্যাল সরকার এসেছে, উনি হয়তো সেই কারণে পলিটিক্যাল উইশ অনুযায়ী তিনি হয়তো বিদায় নেবেন। কিন্তু মহামান্যকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা। যেই রাষ্ট্র উনি সংস্কার করতে এসেছেন, যেই রাষ্ট্রের
আইন দিয়ে উনি 106 রেফারেন্স নিয়েছেন। যেই রাষ্ট্রের কারণে উনি আজকে প্রধান উপদেষ্টা, উনি সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপমান করেন, মানে উনি তো রাষ্ট্রকে অপমান করেন। আবার যার কাছে তিনি শপথ নিয়েছেন তার সাথে আবার যাওয়ার সময় দেখাও করেন না। এইটুক ভদ্রতা নাই। অথচ উনি জাতিকে ভদ্রতা শেখান, উনি জাতিকে গণভোট শেখান, জাতিকে উনি শিষ্টাচার শেখান, জাতিকে উনি শিষ্টতার কথা বলেন। ভাই, আমার সাথে আপনার যে প্রকাশ্য ব্যবহার, এইটাই হচ্ছে ব্যবহার। আমি এটাকে বিচার করবো, ওনার সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক নাই। কিন্তু দেখেন, আপনার কি মনে আছে উনি নিজে নামাজ পড়তে গেছেন, রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে যেতে দেন? ঈদের নামাজ পড়তে আপনি একজন মুসলমানকে বাধা দেন কেমনে? উনি রাষ্ট্রপতি হয়েছেন বলে কি উনি ঈদের নামাজ পড়তে যাইতে পারবেন না প্রকাশ্যে? শুধু তাই নয়, দেশের ভিতরে অনেক অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে যেতে দেন নাই, সেটা তো ধর্মীয় দায়িত্ব না। কিন্তু ধর্মের দায়িত্ব হিসেবে উনি তো গিয়ে ঈদগাহে নামাজ আদায় করতেই পারেন। এবং উনি যদি ওখানে যান রাষ্ট্রপতি অবস্থায়, উনি রাষ্ট্রপতির প্রোটোকল পাবেন। উনি ওনার পাশে আর কেউ প্রোটোকল পাচ্ছে এটা উনি দেখতে দিতে চান নাই মানুষকে। উনি রাজা, উনি মহাজন, উনি সব। এই জায়গাতে উনি আমাদেরকে শিখিয়েছেন এবং এই তরুণদেরকে উনি নষ্ট করেছেন। এগুলি শিখিয়ে গেছেন। উনি বুঝিয়েছেন যে দেখো, রাষ্ট্র যে আচরণ করে ওটা আইন না, আমি যেটা করি সেটা আইন, এবং এইরকম হবে তোমরা বড় হয়ে। এটা উনি তরুণদেরকে উৎসাহিত করেছেন। উনি নির্বাচনের আগে বলে দেয় কে জিতবে, কে মন্ত্রী হবে, কার সিট পাওয়া উচিত। উনি 17 বছরে ভোটাধিকার নামিয়ে আনার একটা বক্তৃতা দিয়েছিলেন যে ভোটাধিকারের বয়স কমিয়ে 17 করে দেওয়া দরকার। কয়দিন পরে আমরা দেখলাম এনসিপি তার ম্যানিফেস্টোতে লিখেছে ভোটের বয়স 16 করে দিতে হবে। উনি ওনার অফিসে 16 বছর বয়সীদেরকে চাকরি দেন আগে। ভোট দিতে পারলে চাকরি পাবে না কেন? উনি 16 বছর বয়সীদেরকে ওনার অফিসে চাকরি দেন, গ্রামীণ ব্যাংকে চাকরি দেন, সেটা দিবে না। উনি লোকজনকে গিয়ে বলে তোমরা উদ্যোক্তা হও। উনি উদ্যোক্তা হতে বলে, কিন্তু নিজে উদ্যোক্তা হিসেবে কর মাফ করায়। ওনার তো উচিত ছিল। আরেকটা জিনিস বলি, এটা বলে শেষ করি। গ্রামীণ ব্যাংক যে টাকা আদায় করে এবং টাকা দেয়, এই দুইটাই কিন্তু ওনার টাকা না। এটা কোনো রাষ্ট্রীয় বিনিয়োগ না। এগুলো সব হচ্ছে সরকারের বিনিয়োগ কিছু, আর কিছু হচ্ছে ডোনার ফান্ডেড, চ্যারিটি ফান্ডেড। এইগুলা, এই টাকা উনি আয় করে দেয় না, ওনার ব্যক্তিগত পয়সা ওখানে বিনিয়োগ করা নাই। তার মানে এটা মানুষের টাকা, জনগণের নামে এসেছে। সেই টাকা জনগণকে লোন দেয়, জনগণ সেটা সুদ সহ ফেরত দেয়। সেই সুদের উপরে ভ্যাট এবং ট্যাক্স উনি দিবে না। জনগণের টাকা উনি জনগণকে ফেরত দেবে না, নিজের প্রতিষ্ঠানের মধ্যে রেখে দিবে। আমি টাকা নিয়েছি, আমি টাকা দিয়েছি, আমার কাছ থেকে ভ্যাটও কালেক্ট করা হয়, ট্যাক্সও কালেক্ট করা হয়, কিন্তু সেটা উনি দিতে রাজি না। গ্রামীণ ব্যাংকের কোন ক্লায়েন্ট বলেছে যে ভ্যাট আর ট্যাক্স দিবে না? ভ্যাট আর ট্যাক্স সে দিতে রাজি আছে, ওনার প্রতিষ্ঠানের ভ্যাট আর ট্যাক্স দিতে উনি রাজি না। কিন্তু মানুষের কাছ থেকে ঋণ আদায় করতে রাজি। ঋণের টাকা আদায় করবে, কিন্তু ওই ঋণের টাকার উপরে জনগণের অংশ আছে। সব লোক তো ওনার কাছ থেকে ঋণ নেয় না, নেয়। কিন্তু যারা ঋণটা দেওয়া হয়েছে যেই টাকায়, সেই টাকা কি সব লোকের টাকা? সব লোকের টাকা কিছু লোককে উনি ঋণ দেয়, সেই লোকদের কাছ থেকে ট্যাক্স আর ভ্যাট আদায় করে উনি আবার সব লোককে ফেরত দিতে রাজি না। এই ট্যাক্স আর ভ্যাট সরকার যদি আদায় করে, এই টাকা কি কারো ব্যক্তিগত খাতে খরচ হবে? রাষ্ট্রীয় খাতে খরচ হবে। এই কারণে ওনার সময় কর আদায় কমে গিয়েছে, ট্যাক্স কমে গিয়েছে, কারণ উনি নিজেই তো ট্যাক্স দিতে রাজি না। উনি শুধু এইটাই করে নাই, উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে এটার উপর আয়কর আছে। বাংলাদেশে কিন্তু লটারির পুরস্কারের উপর আয়কর আছে, দিতে হয়। উনি একটা আইন করে গিয়েছেন, কেউ যদি ভবিষ্যতে নোবেল পায় তাইলে তাকে কর দিতে হবে না। নিজে দিবে না, ভবিষ্যতে নোবেল বিজয়ী কর না দিতে চেয়েছে? ওনার কাছে কোনো ভবিষ্যতে নোবেল বিজয়ী এসে বলেছে যে কর দিবে না? উনি ভবিষ্যতে যদি কেউ নোবেল পায় তাকেও কর দিতে উনি মুক্ত করে দিয়ে গেছেন। মানে এক মজার ব্যাপার, নিজে দিবেন না, আরেকজন নোবেল পাবে তাকেও দিতে দিবেন। জি, আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব শামীম হায়দার পাটোয়ারি, একটু এক সেকেন্ড করের উপরে জি প্লিজ। উনি যে টাকা আয় করেন, এই যে বক্তৃতা দেন না বিভিন্ন ইউনিভার্সিটিজ, বিভিন্ন জায়গায় বিদেশে, ওইখানে 10,000, 5,000, 12,000 ডলার পান। এইটার উপরে কিন্তু উনি দেশে আনেন, টাকাটা দেশে আনেন, কিন্তু উনি ট্যাক্স দেন না। কেন দেন না? উনি বলেন যে আমি ওয়েজ আর্নার, যেহেতু ওয়েজ আর্নার্সদের উপরে কোনো ট্যাক্স নাই, উনি ওই বেনিফিটটা নেন। হি হ্যাজ নেভার পেড এনি ট্যাক্সেস টু দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর টু বাংলাদেশ। কিন্তু একজন কনসালটেন্ট, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন বিদেশে কনসালটেন্সি করে ডলার আনে, তাকে ট্যাক্স দিতে হয়। উনি বলে ওয়েজ আর্নার, উনি ওয়েজ আর্নার, উনি শ্রমিক।